নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে। আজকের এবং অমিতাভর পর্ব শুরু করব এমন একজন মানুষকে দিয়ে, যে মানুষটার সম্পর্কে সবথেকে কম এখন আলোচনা হয়। কিন্তু জানেন কি, সেই মানুষটাই ছিলেন ভারতবর্ষের সঙ্গীত জগতের প্রথম কোটিপতি। হ্যাঁ, ভারতবর্ষের প্রথম কোটিপতি কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন তিনি। তার পিতৃদত্ত নাম অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড। চিনতে পারলেন না তো? আসলে অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড তার বাবার নাম অনুসারে তার এই নাম হয়েছিল। মা ছিলেন ভারতীয়, ভিক্টোরিয়া ইওয়ার্ড। পরবর্তীকালে বাবা মায়ের বিচ্ছেদ হয়, আর বিচ্ছেদ হওয়ার পর মায়ের সঙ্গে তিনি দারিদ্রতাকে সঙ্গী করে চলে আসেন বেনারস। বেনারসে এসে তিনি তার মা ধর্মান্তরিত হন এবং তখন তার নাম হয় আলকা জান। সেই আলকা জানের কন্যা অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড থেকে হয়ে যান গহর জান। ভারতবর্ষের প্রথম গ্রামোফোন রেকর্ড যার করা হয়েছিল, যার গান যিনি রেকর্ড করেছিলেন প্রথম ভারতীয় হিসাবে, তিনি এই গহর জান। গহর জান ছিলেন বিহারের দ্বারভাঙা রাজার সভার গায়িকা। ভারতবর্ষের মধ্যে প্রথম তিনি সেই সঙ্গীত শিল্পী যিনি 1900 সালে একটি গানের অনুষ্ঠানের জন্য নিতেন 3000 টাকা, যখন সোনা 10 গ্রাম তার দাম ছিল 20 টাকা। এবার আপনারা ভেবে নিন, 10 গ্রাম সোনার দাম যখন 20 টাকা, তখন তিনি নিতেন 3000 টাকা। অর্থাৎ আজকের দিনে দাঁড়ালে কোটি টাকারও বেশি তিনি একটি গানের অনুষ্ঠানের জন্য নিতেন। সেই সময় নিজের ভ্রমণ করার জন্য, বেড়ানোর জন্য তার ছিল ব্যক্তিগত ট্রেন। ভারতবর্ষের এই গহর জান তিনি 1902 থেকে 1930 এই সময়কালের মধ্যে 600টি রেকর্ড করেছিলেন গ্রামোফোন কোম্পানি থেকে। 11টা ভাষায় গান করেছিলেন তিনি। আর এই মানুষটি কলকাতার চিতপুরে থাকতেন শেষ বয়সে। বিয়ে করেছিলেন সৈয়দ আব্বাস বলে একজন তবলাবাদক ব্যক্তিকে, এবং সেই তবলাবাদক, সেই শিল্পী সৈয়দ আব্বাস, তিনি তাকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নেন এবং 1928 সালে কপর্দক শূন্য হয়ে কলকাতা শহর শেষবারের মতো ছেড়েছিলেন গহর জান। তারপর 1930 সালে 57 বছর বয়সে মারা যান গহর জান। ভারতবর্ষের এত বিখ্যাত শিল্পীরা রয়েছেন, কিন্তু ভারতবর্ষের প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে কোটিপতি যদি কেউ থাকেন, তবে অবশ্যই তিনি গহর জান। এই ঘটনাটা হয়তো অনেকে জানেন না, তাই বললাম। আর এরপর আজকের এবং অমিতাভতে আপনাদেরকে জানাবো গহর জানের পর যার কথা, সেটি হচ্ছে একজন বিখ্যাত ডাক্তার, যিনি আমাদের জীবনযাত্রায় জীবন শুরু করেছিলেন একজন রাজমিস্ত্রির জোগাড়ে, পরবর্তীকালে বাগানের মালি হিসাবে। কিন্তু তার কথায় যাওয়ার আগে আমার মনে পড়ে গেল, আপনাদের একটু বলি যে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন বা বাড়িতে খাওয়ার জন্য আমরা মাছ মাংস যারা সবাই খাই, তাদের মধ্যে বহু মানুষ আছেন যারা খাসির মাংসের দোকানে গিয়ে বলেন যে আমাকে 1 কেজি মাটন দিন। অনেকে রেস্টুরেন্টে গিয়েও তাই বলেন, কী রে, কী খাবি, চিকেন না মাটন? মূলত মাটন মানে আমরা আমাদের এখানে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে গোট মিট, ছাগলের মাংস বা খাসির মাংস। কিন্তু আপনারা কি জানেন, আপনি যদি এই দেশের বাইরে অন্য কোথাও গিয়ে মাটন বলেন বা মাটন চান, তাহলে আপনাকে কেউ খাসির মাংস দেবে না। কারণ আমরা অনেকেই জানি না মাটন আসলে
পুরুষ ভেড়ার মাংসকে বলা হয়, ছাগলের মাংসকে নয় বা খাসির মাংসকে নয়। মাটন কথাটি মূলত এসেছে মুল্টো শব্দ থেকে, যেটা ল্যাটিন শব্দ। এই মুল্টো মানে হচ্ছে মেল শিপ, অর্থাৎ ছেলে ভেড়া। এবং সেই ছেলে ভেড়া মুল্টো পরবর্তীকালে এর ফ্রেঞ্চ যেটি নামকরণ সেটা হচ্ছে মুতো। এই মুতো যখন ব্রিটিশদের উপরে খানিকটা হলেও প্রভাব বিস্তার করেছে ফ্রেঞ্চ, সেই সময় দাঁড়িয়ে এই মুতো জনপ্রিয়তা তৈরি হয় ব্রিটিশ যে এম্পায়ার, ব্রিটিশ যে সাম্রাজ্য তার মধ্যে। এবং তখন এটি অপভ্রাংশ হতে মুতো থেকে মাটনে রূপান্তরিত হয়। কিন্তু আজও যদি পৃথিবীর বিভিন্ন দেশে যান বা ভারতবর্ষের বিভিন্ন শহরে যান, তাহলে দেখবেন সেখানে মাটন বলতে তারা ভেড়ার মাংসকেই বোঝায়, আমাদের ছাগলের মাংস বা খাসির মাংস নয়। তাই যারা বাইরে বেড়াতে যান তারা তো জানেন, যারা নতুন করে যাবেন তারা কিন্তু খাবার প্লেটে এই খাসির মাংস চেয়ে মাটন বললে তারা কিন্তু বিপদে পড়তে পারে, কারণ মাটন মানে ছেলে ভেড়ার মাংস বা ভেড়ার মাংস, ছাগল বা খাসির মাংস নয়। এবার চলুন, যে ডাক্তারের কথা বলছিলাম, যিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ডাক্তার, তিনি ছিলেন নিরক্ষর, অর্থাৎ পড়াশুনো শেখার সুযোগ পাননি। এবং দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হওয়া এই মানুষটার জন্যেই আজকের দিনে দাঁড়িয়ে লিভার প্রতিস্থাপনের মতো জটিল বিষয়টি অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। কি করে সম্ভব হলো? আর কেই বা এই নিরক্ষর মালি বা বাগানের মালি বা রাজমিস্ত্রির জোগাড়ে, যিনি হয়ে উঠেছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, যার জন্য মেডিকেল কলেজের ক্যাম্পাসেই তার মৃতদেহকে শায়িত করা হয়, সমাধিস্থ করা হয় তাকে শ্রদ্ধা জানিয়ে। এই ঘটনা জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে আমাদের, সোজা কেপটাউনে। কেপটাউনের সনিটারি বলে একটি দরিদ্র অঞ্চলে জন্ম হয়েছিল হ্যামিল্টন বলে একটি ছেলের। বাবা মা ছিলেন পেশায় পশুপালক, অর্থাৎ বড় লোকদের বাড়ির গরু ভেড়া ছাগল চড়িয়ে তাদের রোজগার হতো বা অন্য সংস্থান হতো। একটু বড় হতেই দারিদ্রতার কারণে সেই হ্যামিল্টনও যোগ দেন বাবা মার সঙ্গে সেই একই কাজে। সেই অঞ্চল এত দরিদ্র ছিল যে তারা কখনো ভাবতেই পারতো না যে তাদের ওই অঞ্চল থেকে কেউ কখনো ডাক্তার হতে পারে। কিন্তু দেখুন ঈশ্বরের কি অদ্ভুত লীলা বা কি চমৎকার, যে পরবর্তীকালে যখন তার বয়স 19 বছর হ্যামিল্টনের, তখন হ্যামিল্টনের বাবা ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন একটু বাড়তি রোজগারের জন্য এই হ্যামিল্টন তার সোনাটারি ছেড়ে তিনি কেপটাউন সিটিতে চলে আসেন রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করার জন্য। এবার এই রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে করতে একদিন তার কাজের জায়গা হিসাবে নির্ধারিত হয়, সেটি হচ্ছে কেপটাউন মেডিকেল কলেজ গ্রাউন্ডে। এবং সেখানে দীর্ঘদিন কাজ করার পর যখন কাজ শেষ হয় তখন সবার চলে যায়, কিন্তু কলেজ কর্তৃপক্ষ এই মানুষটির কর্মদক্ষতা এবং তার দৃঢ় নিষ্ঠা দেখে, তার কাজের প্রতি ভালোবাসা বা আনুগত্য দেখে কলেজ কর্তৃপক্ষ এই রাজমিস্ত্রির জোগাড়ে হ্যামিল্টনকে রেখে দেয় এবং নিযুক্ত করে তাদের টেনিস কোর্টের ঘাস ছাঁটার জন্য মালি হিসাবে কেপটাউন মেডিকেল কলেজে। এবার এরকমভাবে যখন প্রায় 3টে বছর অতিবাহিত হয়ে গিয়েছে মালি হিসাবে কাজ করতে করতে, হঠাৎ করে একদিন তার জীবন পরিবর্তনের সেই সুযোগটা এসে উপস্থিত হয়। সালটা সম্ভবত 1970 না, তারও আগে 1960-62 হবে। সেই সময় একটি গবেষণার কারণে ডাক্তার রবার্ট ডায়াস তিনি একটি গবেষণা করার জন্য একটি জিরাফকে অপারেশন করছিলেন। কিন্তু অপারেশন থিয়েটারে যখন অপারেশন চলছে তখন জিরাফটি তার ঘাড় নাড়তে শুরু করে। এই অবস্থায় দরকার ছিল একজন শক্তিশালী মানুষের, যে জিরাফের ওই লম্বা ঘাড় বা গলা সেটাকে যে শক্তভাবে ধরে রাখতে পারে। তো শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এই হ্যামিল্টনের ডাক পড়ে তখন এই অপারেশন থিয়েটারে এসে সেই জিরাফকে ধরায়।
হ্যামিল্টন টানা 8 ঘন্টা সেই জিরাফের গলা শক্ত করে ধরে একভাবে সেই অপারেশন থিয়েটারে দাঁড়িয়েছিল। যদিও সেই অপারেশনের মাঝখানে 8 ঘন্টায় ডাক্তাররা অনেকেই 2-1বার বিরতি নিয়েছেন, কিন্তু হ্যামিল্টন নেননি। তিনি একভাবে একটানা এই 8 ঘন্টা এই জিরাফের গলা ধরে দাঁড়িয়েছিলেন এবং অপারেশন শেষে আবার তিনি গিয়ে নিবিড়ভাবে নিজের সেই কাজে ঘাস কাটাতে মনোযোগ দিয়েছিলেন। তার এই নিষ্ঠা আর কর্মদক্ষতা দেখে ওই প্রফেসর ডাক্তার রবার্ট ডায়াস তিনি অত্যন্ত চমৎকৃত হন, তিনি আনন্দিত হন এবং খুশি হন। এরপর যখনই কোনো ছোটোখাটো অপারেশনে সহায়তার দরকার হতো, রবার্ট ডায়াস ডেকে পাঠাতেন এই হ্যামিল্টন। একদিন এই ডক্টর রবার্ট ডায়াস তিনি মালির জায়গা থেকে তাকে নিযুক্ত করেন অপারেশন থিয়েটারের অ্যাসিস্ট করার জন্য কর্মী হিসাবে, এবং সেখানে অত্যন্ত কাছ থেকে মানবদেহের শরীরের নানান খুঁটিনাটি তিনি লক্ষ্য করতে থাকেন। এই নিরক্ষর বাগানের মালি এবং পরবর্তীকালে এই টেনিস কোর্টের কাজ করতে করতে অ্যাসিস্ট করা অপারেশন থিয়েটারের হ্যামিল্টন, এবং তিনি দক্ষতার সঙ্গে সেগুলো দেখতে শুরু করেন। একদিন এমন সময় আসে যখন ডক্টর বার্নার্ড বলে একজন অপারেশন করতে করতে একজন রোগী তার পায়ের একটি স্টিচ করার জন্য সরাসরি হ্যামিল্টনকে বলেন, এবং হ্যামিল্টন দক্ষতার সঙ্গে নিপুণভাবে স্টিচ করে দেন। সেই স্টিচ দেখে অবাক হয়ে যান ডক্টর বার্নার্ড, যে একজন প্র্যাকটিক্যাল মেডিকেল স্টুডেন্ট তারাও এত নিপুণভাবে, কোনো সার্জনও এত নিপুণভাবে হয়তো সবসময় সেলাই বা স্টিচ করতে পারেন না। অবাক হয়ে গিয়ে তিনি তখন দেখতে থাকেন এই হ্যামিল্টনকে। এর পরবর্তীকালে বহু খুঁটিনাটি জিনিস ওই অপারেশন থিয়েটারে থাকতে থাকতে হ্যামিল্টনের নখদর্পণে চলে আসে। সময়টা গড়াতে থাকে এবং সেখানে তাকে নানান বিষয়ে মেডিকেল কলেজে নিযুক্ত করা হতে থাকে, এবং একটা সময় জুনিয়র ডাক্তারদের প্র্যাকটিক্যাল শেখানোর জন্য ডাক পড়তে শুরু করে এই হ্যামিল্টনের, এবং সেখান থেকে রীতিমতোভাবে ইতিহাস তৈরি হয় 1970 সাল, যখন কেপটাউন মেডিকেল ইউনিভার্সিটিতে শুরু হয় মানব শরীরের জটিল লিভার প্রতিস্থাপনের গবেষণা। এবং সেই গবেষণা চলাকালীন এই হ্যামিল্টন তিনি মানব শরীরের লিভারের একটি ধমনীকে আলাদাভাবে চিহ্নিত করেন, যার ফলে লিভার প্রতিস্থাপন অনেক বেশি সহজ এবং ইতিহাসের বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তা প্রতিস্থাপন করা সাফল্যের সঙ্গে সম্ভব হতে শুরু করে। আর তার জন্যই তাকে পুরস্কার হিসাবে কেপটাউন মেডিকেল ইউনিভার্সিটি ডাক্তার হিসাবে স্বীকৃতি দেয়। অর্থাৎ নিরক্ষর ডাক্তার প্রথম এবং এখনো পর্যন্ত বিশ্বের এই হ্যামিল্টন বা ডক্টর হ্যামিল্টন, তিনি এতটাই দক্ষ একজন চিকিৎসক হয়ে উঠেছিলেন যে অপারেশন করতে বড় বড় সার্জনদের মাথা থেকে ঘাম বেরিয়ে যেত, তিনি নিতান্ত কয়েক মুহূর্তের মধ্যে অবলীলায় সেই সমস্ত অপারেশনগুলো করে উঠতেন অতি সহজে, এবং তাতে আশ্চর্য হয়ে যেতেন অন্যান্য ডাক্তার প্রফেসররা যে কী করে এই মানুষটি নিরক্ষর, এই মানুষটির দ্বারা এই কাজটি সম্ভব। এইভাবেই ডক্টর হ্যামিল্টন হয়ে উঠেছিলেন বিশ্বের এক বিস্ময় এবং গর্ব। তাই সবসময় আপনি শিক্ষিত হলেই যে অনেক কিছু করতে পারবেন এটা ভাবা ঠিক নয়, কারণ নিরক্ষর মালি তার দক্ষতা, তার সাধনা এবং একনিষ্ঠতা দিয়ে বিশ্বের অন্যতম সেরা ডাক্তার হয়ে উঠেছিলেন ডক্টর হ্যামিল্টন। এবং তার এই কর্মদক্ষতার জন্য পরবর্তীকালে ডাক্তার উপাধির পাশাপাশি কেপটাউন মেডিকেল ইউনিভার্সিটি তাকে ডক্টর অফ মেডিসিন এই পদবি বা উপাধিতেও ভূষিত করে। এই মানুষটি 14 মাইল হেঁটে ছাত্রছাত্রীদের, এই প্র্যাকটিক্যাল যারা স্টুডেন্ট মেডিকেলের, তাদের পড়াতে আসতেন প্রত্যেক দিন। 50 বছর যুক্ত ছিলেন তিনি এই মেডিকেল ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির সঙ্গে কেপটাউনে, একটি দিনও কামাই করেন। এরকম বিরল প্রজাতির মানুষ পৃথিবীতেই জন্মায়,
আর তার জন্য গর্ব করা অবশ্যই যায়। এবং এই মানুষটি তার জীবনে প্রায় 30,000 ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন, মেডিকেল স্টুডেন্টসদেরকে। আর তাকে আমরা হারাই 2007 বা 5 এই সময় তিনি মারা যান। কিন্তু তিনি এতটাই মেডিকেল ইউনিভার্সিটির কাছে প্রিয় ছিলেন যে তাকে সমাধিস্থ করা হয় কেপটাউন মেডিকেল ইউনিভার্সিটিতে। আজও তার সমাধি রয়েছে। তাই যারা কেপটাউনে যান বেড়াতে তারা অন্তত ডক্টর হিলটনের সমাধিটা একবার দেখে আসবেন। ডক্টর হ্যামিল্টনের সমাধিটা একবার দেখে আসবেন, যে অধ্যবসায় আর নিষ্ঠা থাকলে মানুষ কত কি না করতে পারে। এরকম কত আশ্চর্য ঘটনাই তো পৃথিবীতে ঘটছে, সব খবর কি আমরা পাই না, আমাদের কাছে এসে পৌঁছায়। সেরকম কিছু অজানা খবর আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, যা গল্প হলেও সত্যি। পরবর্তী পর্বে এরকম কিছু অজানা ঘটনা আর অজানা বিষয় নিয়ে আবার ফিরে আসবো আমি অমিতাভ, এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন এবং সংস্কৃতির সঙ্গে থাকুন। আজকের মতো শুভরাত্রি।